আগামীকাল থেকেই চূড়ান্ত যাচাই পর্ব শুরু হবে। একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই যাচাই পর্ব শুরু করবেন জুডিশিয়াল অফিসাররা। একদম হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকদের প্রশিক্ষণ নিয়ে ভার্চুয়াল বৈঠক। আর এই বৈঠকে ছিলেন মুখ্য সচিব, ডিজিপি, কলকাতার সিপি, রোল অবজারভার সুব্রত গুপ্ত। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। অনির্বাণ, আগামীকাল থেকে জুডিশিয়াল অফিসাররা তারা কাজ শুরু করবেন, তার আগে একেবারে প্রস্তুতি চূড়ান্ত। হ্যাঁ দেবস্মিতা, একদমই। তুমি জানো যে আগামীকাল থেকেই যে এখানে কিন্তু এই যে স্কুটিনির কাজ, সেই স্কুটিনির কাজ শুরু করবেন এই যে জুডিশিয়াল অফিসাররা। এবং তার আগে কিন্তু আমরা দেখলাম যে আজকে হাইকোর্টে বিকালবেলা 4টের কিছু পরেই সেখানে কিন্তু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার, এমনকি স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু আসছেন। তারা কিন্তু বৈঠক করলেন একেবারে যে হাইকোর্টের যে কনফারেন্স রুম, সেখানে কিন্তু বৈঠক করলেন। এবং তারপর সেখানে কিন্তু উপস্থিত ছিলেন প্রধান বিচারপতিও। সবার উপস্থিতিতেই কিন্তু ভার্চুয়াল একটি বৈঠক হয়, যে বৈঠকে কিন্তু আগামীকাল থেকে ঠিক কী কী করা হবে সেই নিয়ে একটা কিন্তু ট্রেনিং সেশন হয়েছে। মূলত ট্রেনিং সেশনটা কিন্তু ছিল যে যারা জেলা জজ এবং যারা অ্যাডিশনাল জজ রয়েছেন তারা কী কী প্রসেসের মধ্যে দিয়ে এই যে যাদের নাম স্কুটিনিতে আসছে তারা কীভাবে কোন কোন নথি খতিয়ে দেখতে হবে, সুপ্রিম কোর্টের যে অর্ডার রয়েছে যে এই নথিগুলোর আছে কিনা সেগুলো দেখে নিতে হবে, সেই নথিগুলোর বাইরে আর কোনো নথি প্রয়োজন কিনা বা আর কোনো নথি যাচাই করতে হবে কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু নিয়ে একটা বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে জেলা জাজেরা এবং অতিরিক্ত যে সমস্ত জাজেরা রয়েছেন, অ্যাডিশনাল জাজেরা রয়েছেন, তাদের যে প্রশ্ন উত্তর, সেই প্রশ্ন উত্তরের যে উত্তর কিন্তু দেওয়া হচ্ছে আজকের এই বৈঠক থেকে। মূলত লক্ষ্য হচ্ছে যে এখনো পর্যন্ত যে বিপুল সংখ্যক মানুষ যাদের কিন্তু এই ভোটার তালিকায় নাম তোলা বা এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভোটার তালিকায় নাম ওঠেনি, তাদেরকে কিভাবে এর মধ্যে অন্তর্ভুক্তি ঘটানো যায় এবং সেক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত কাগজ আছে কিনা, সেই কাগজগুলো কতটা যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য, সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আজকের বৈঠকে কিন্তু আজকে ট্রেনিং সেশনে কিন্তু একটা আমরা জিনিস জানি যে কলকাতা হাইকোর্টের উপর যেহেতু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটা বড় দায়িত্ব দিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রত্যেকটি জেলার জন্য একটি করে অবজারভিং টিম বানিয়ে দিয়েছে। সেই অবজারভিং টিমে কারা কারা রয়েছেন, সেখানে কিন্তু রয়েছেন জেলা শাসক, এসপি এবং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। স্বাভাবিকভাবে এই টিম তারা কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতামত দিতে পারবে। এবং একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্টের যে শেষ যে অর্ডার এসেছিল সেই অর্ডারে কিন্তু বলাই ছিল যে এই যে জুডিশিয়াল অফিসাররা তারা যে শুনানি প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছেন, তারা যে স্কুটিনির মধ্যে অংশগ্রহণ করছেন, তাদের নেওয়া সিদ্ধান্ত সেটা কিন্তু কার্যত দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত হিসাবেই গ্রহণযোগ্য হবে। স্বাভাবিকভাবে এই যখন সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত যখন এই মন্তব্য করেন, সেই জায়গায় আরও বেশি সাবধানী পদক্ষেপ কিন্তু কলকাতা হাইকোর্টকে নিতে হচ্ছে এবং প্রত্যেকটি জেলাকে কিন্তু সতর্ক করা হয়েছে যাতে কোথাও কোনো ভুল ত্রুটি থেকে না যায়। স্বাভাবিকভাবে যেটা আমরা জানতে পাচ্ছি যে 28 তারিখ সেখানে কিন্তু যে 95% এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে কমিশনের তরফে দাবি করা হচ্ছে, সেই তালিকা প্রকাশিত হতে পারে। এবং আগামীকাল থেকে যে স্কুটিনি পর্ব শুরু হচ্ছে, এই 28 তারিখ বা 27 তারিখ পর্যন্ত যে স্কুটিনি পর্ব চলবে, সেই পর্বে যাদের যাদের নামে নথিভুক্ত হবে সেই নামগুলোও কিন্তু 28 তারিখের তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় যে স্কুটিনি প্রক্রিয়া চলবে, যতক্ষণ মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই স্কুটিনি প্রক্রিয়ার যে সমস্ত নাম আসবে সেগুলো পরবর্তীতে সাপ্লিমেন্টারি যে লিস্ট কমিশনের তরফে দেওয়া হবে সেই লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। স্বাভাবিকভাবেই কমিশন একদিকে যেমন অত্যন্ত তৎপর রয়েছে, রাজ্য প্রশাসনের তরফ থেকেও কিন্তু জুডিশিয়াল অফিসার এবং কলকাতা হাইকোর্টের সাথে সহযোগিতা করা হচ্ছে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সুপ্রিম কোর্ট কিন্তু যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশের মধ্যে কিন্তু বলা ছিল যে এই ধরনের যে জুডিশিয়াল অফিসাররা যারা স্কুটিনি প্রক্রিয়া থাকবে তাদের সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট এবং তাদের নিরাপত্তার দিকটিও কিন্তু মাথায় রাখতে হবে। স্বাভাবিকভাবেই আজকে আমরা দেখলাম রাজ্য পুলিশের ডিজিপি থেকে শুরু করে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার, এমনকি যারা ডিএমরা রয়েছে, প্রত্যেকে কিন্তু এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন, ট্রেনিং সেশনে ছিলেন। তাদেরকে কিন্তু নিজের নিজের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতি কিন্তু বুঝিয়ে দিয়েছেন কোথাও যেন কোনো সমস্যা না হয় বা কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। যদি কোনো ক্ষেত্রে এই স্কুটিনি পর্বে কোনো সমস্যা থেকে থাকে তাহলে যে অবজার্ভ টিম বানানো হয়েছে প্রত্যেকটি জেলাতে, সেই অবজার্ভ টিম যে মনিটরিং করবেন এবং তারা যে মতামত দেবেন সেই মতামতের উপরেই কিন্তু এই গোটা স্কুটিনি প্রক্রিয়া চলবে। স্বাভাবিকভাবে এই স্কুটিনি প্রক্রিয়া চলাকালীন আশা করা যাচ্ছে যে কমিশন এবং রাজ্য সরকার বা যে বারবার যে দ্বন্দ্ব তৈরি হচ্ছিল সেই দ্বন্দ্বের অবকাশ হয়তো মিটতে চলেছে এবং স্কুটিনি প্রক্রিয়া শেষ হলে আরও বেশ কিছু নাম নথিভুক্ত হবে। তবে একটা বিষয় অবশ্যই পরিষ্কার করে বলতে হবে যে এখনও পর্যন্ত কমিশনের তরফে কিন্তু বলা হয়নি যে ঠিক কত সংখ্যক মানুষ এই গোটা স্কুটিনি প্রক্রিয়াতে আওতায় আসতে চলেছে। ধন্যবাদ অনির্বাণ।
অন্যদিকে জুডিশিয়াল অফিসারদের তালিকা প্রকাশের পরেই তৎপরতা নির্বাচন কমিশনে। ইতিমধ্যে জুডিশিয়াল অফিসারদের সঙ্গে কমিশনের প্রতিনিধিদের যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। জুডিশিয়াল অফিসারদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং তারই সঙ্গে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রতি জেলার জন্য 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিতে থাকবেন জেলা জাজ, জেলা শাসক ও পুলিশ সুপার। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে প্রয়োজনীয় পদক্ষেপও নেবে এই কমিটি। প্রতি বিধানসভা কেন্দ্রে একজন করে জুডিশিয়াল অফিসার চেয়েছে কমিশন, এরকমই সূত্রের খবর। এনডিপিএস ও পক্সো মামলার বিচারকদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। তালিকায় আরও অন্যান্য মামলার বিচারকরাও রয়েছেন। 95 জন বিচারকের তালিকা প্রকাশ করেছে হাইকোর্ট। সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে কাজ শুরুর নির্দেশ হাইকোর্টের। আমাদের এ নিয়ে মন্তব্য করার কিছু নেই, যা হচ্ছে সুন্দর হচ্ছে। 28 তারিখে একটা ভোটার লিস্ট বেরোবে, তারপরে যারা সন্দেহজনক তাদের সাপ্লিমেন্ট লিস্টে নাম আসবে, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে নাম আসতে গেলে 3টা কাগজ দিতে হবে। সুপ্রিম কোর্ট যা করেছে, এক্সেপশন যেমন তেমনি একদম টাইট করে দিয়েছে। 3টে কাগজ আপনাকে দেখাতে হবে। আপনি ভারতীয়, আপনাকে দেখাতে হবে। আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। আপনার 18 বছর হয়ে গেছে, আপনাকে দেখাতে হবে। পরিষ্কার বলা আছে কবে কার সার্টিফিকেট লাগবে। 87-র আগে জন্ম, 87-র পরে বাবা মার জন্ম, সব বলা আছে। দাদা এই 3 সদস্য একদম পরিষ্কার। কোর্টের নজরদারি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীরা এই কাগজ দেখাতে পারবে না, আর কোর্ট নিযুক্ত লোকেরা তথ্য এবং কাগজের বাইরে যাবে না। দাদা এই 3 সদস্য থাকছে জেলার জজ, এসআই এবং জেলা শাসক। আমাদের জানার কোনো দরকারই নেই। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল বারবার যেটা তুলে ধরেছে যে ওই জাতীয় নির্বাচন কমিশন যে পদ্ধতিতে যাদের দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির হয়ে পক্ষপাতদুষ্ট কাজ করে মৃত্যুর মিছিল উপহার দিয়েছে, হয়রানি উপহার দিয়েছে, বাংলার মানুষকে একটা ভয়ঙ্কর অস্তিত্বের সংকটের আতঙ্কে ফেলে দিয়েছে। তো এবং যে পদ্ধতিতে তারা কাজ করছিলেন, যে পদ তৈরি করছিলেন, অন্য জায়গা থেকে আনছিলেন, আমরা আপত্তি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়াল করে আপত্তি করেছেন এবং তারপর সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন, সেটা কলকাতা হাইকোর্টে এসছে এবং কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। দেখুন, এটা পশ্চিমবঙ্গের জন্য একটা লজ্জার, একটা অপমান যে পশ্চিমবঙ্গে একটা সরকার থাকা সত্ত্বেও এখানটায় এসআর প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না। কলকাতায় একটা সময় ছিল পকেটমার, যখন পকেট মারবে কারো, তো আগে থেকে পকেট মার চিৎকার করে বাজার গরম করে সেই বাজারে যখন মানুষ উৎসুক হবে তখনই পকেটটা মেরে দেবে। তৃণমূল এখন সেই লাইন নিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.